স্নেহের ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে মূলত যে বিষয়টির ওপর আমরা আলোচনা করব সেটি হলো কয়েকটি সাধারণ জিনগত রোগ, সাম কমন জেনেটিক ডিজিজেস। তবে এটি শুরু করার আগে আমরা একটি বিষয়, যেটা আগের দুটি পর্বে আলোচনা করা হয়নি, ছোট্ট একটি টপিক আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেটি আগে আলোচনা করে নিয়ে তারপর আমরা এই জেনেটিক ডিজিজেস এই জায়গায় প্রবেশ করব। তা এখন আমরা তাহলে যেটা পড়বো সেটা হলো সেক্স ডিটারমিনেশন অফ ম্যান, মানুষের লিঙ্গ নির্ধারণ। এখন প্রাণীর প্রাথমিক দশায় অর্থাৎ ভ্রূণ দশায় থাকাকালীন প্রাণী পুরুষ হবে না স্ত্রী হবে তা যে পদ্ধতিতে নির্ধারণ করা হয় তাকে লিঙ্গ নির্ধারণ বা সেক্স ডিটারমিনেশন বলে। মানুষের দেহে স্বাভাবিক অবস্থায় ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া অর্থাৎ 46। এর মধ্যে আমরা জানি যে 22 জোড়া অটোজোম বা দেহ ক্রোমোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। অটোজোম দেহের কেবলমাত্র দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, আর সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে। মানুষের ক্ষেত্রে এই যৌন ক্রোমোজোম দুই প্রকার, এক্স ও ওয়াই। এখন এই প্রসঙ্গে বলে রাখি, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কিন্তু এই এক্স ওয়াই সিস্টেম কাজ করে না, তাদের ক্ষেত্রে আলাদা আলাদা সিস্টেম রয়েছে। বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকম সেক্স ক্রোমোজোম থাকে বা সেক্স ডিটারমিনেশন ব্যাপারটা একটু অন্য রকমের। যেমন আমি দু একটি উদাহরণ এখানে না বলে পারছি না, সেটা হলো যেমন মানুষের আমরা দেখলাম কি না সেক্স ডিটারমিনেশনটা এক্স ওয়াই সিস্টেমের অন্তর্ভুক্ত, সেরকম বার্ডসের ক্ষেত্রে জেড সিস্টেম, যারা হানিবি অর্থাৎ মৌমাছি তাদের ক্ষেত্রে হ্যাপ্লোডিপ্লয়েড সিস্টেম। ড্রসোফিলার ক্ষেত্রে তো আবার সেক্স ডিটারমিনেশনটা ডিপেন্ড করে নাম্বার অফ এক্স ক্রোমোজোম আর নাম্বার অফ অটোজোমাল সেটস, আমরা বড় হয়ে জানবে তার উপর। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু অ্যানিম্যালস আছে, যেমন ক্রোকোডাইলস, টার্টলস, লিজার্ডস, তাদের ক্ষেত্রে আবার সেক্স ডিটারমিনেশনটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় যে তাদের সেক্স কি হবে তার উপর কি কি ফ্যাক্টর প্রভাব বিস্তার করবে, সেটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং টপিক। তোমরা বড় হয়ে এই বিষয়ে আরও অনেক বিশদে পড়বে। আমরা আপাতত শুধুমাত্র মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, সেক্স ডিটারমিনেশন প্রসেস অনলি ইন ম্যান, সেই নিয়ে আলোচনা করব। তাই এখানে দেখো যে ছকটি দেখতে পাচ্ছ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 44A প্লাস XX, অর্থাৎ অটোজোম হচ্ছে 44XX, দুটো সেক্স ক্রোমোজোম যার প্রকৃতি এক্স, দুটোই এক্স প্রকৃতির। পুরুষের ক্ষেত্রে 44A প্লাস XY, অর্থাৎ একটি এক্স প্রকৃতির আর একটি ওয়াই প্রকৃতির। এবার দেখো মহিলাদের দেহ থেকে যেটা ডিম্বাণু উৎপন্ন হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 22A প্লাস এক্স প্রকৃতির, আর একটাও 22A প্লাস এক্স প্রকৃতির, অর্থাৎ দুটোই সেম। হোয়ারাস পুরুষের ক্ষেত্রে কিন্তু যে দুটো শুক্রাণু অর্থাৎ মেল গ্যামেট উৎপন্ন হচ্ছে তারা কিন্তু আলাদা, 22A প্লাস এক্স আর 22A প্লাস ওয়াই। এখন এই শুক্রাণু এবং ডিম্বাণু অর্থাৎ মেল গ্যামেটস এবং ফিমেল গ্যামেটস, এদের ফার্টিলাইজেশনের ফলে যে জাইগোট এবং তার থেকে যে অপত্য উৎপাদন হচ্ছে, সেখান থেকে আমরা দেখো যে 50% কন্যা এবং 50% পুত্র সেটা কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এই প্রসঙ্গে একটা কথা দেখো, যেহেতু মহিলাদের ক্ষেত্রে দুটি সেক্স ক্রোমোজোমই এক্স প্রকৃতির, তাই সেক্স ডিটারমিনেশনে কিন্তু মহিলার থেকে পুরুষ অর্থাৎ পিতার ভূমিকা কিন্তু প্রধান। কারণ পিতার ক্ষেত্রে দেখো যে এই যে পুত্র ও কন্যা সন্তান সৃষ্টি হওয়ার পিছনে আমরা এই যে পিতার ভূমিকা প্রধান বলছি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নও আসে, তোমরা এটা ভালো করে প্রিপেয়ার করবে। সেটার কারণ কি না, পিতার ক্ষেত্রে যে সেক্স ক্রোমোজোম দেখলাম সেটা এক্স ও ওয়াই এই দু প্রকারের হয়, কিন্তু মায়ের ক্ষেত্রে মাতার সেক্স ক্রোমোজোম এক্স এক্স প্রকৃতির, তাই তাদের এক ধরনের গ্যামেট তৈরি হয়। অপরপক্ষে পিতার দু ধরনের গ্যামেট তৈরি হয়। তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি যে পিতার এক্স মাতার এক্স তার সঙ্গে মিলিত হয়, তখন কন্যা সন্তান অর্থাৎ এক্স এক্স সৃষ্টি হয়। আর যখন পিতার ওয়াই
মাটার এক্সের সঙ্গে মিলিত হয় তখন পুত্র সন্তান XY সৃষ্টি হয়। অতএব খুব সহজেই বলা যায় যে পুত্র ও কন্যা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকাই প্রধান। ঠিক আছে, তাই এই প্রসঙ্গে বলে রাখি যে এই যে পরবর্তী বংশধর ছেলে না মেয়ে তা সম্পূর্ণ নির্ভর করবে পুরুষের উৎপন্ন দুটি ভিন্ন ধরনের গ্যামেটের উপর। ঠিক আছে, তাই এই প্রক্রিয়াটিকে হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি বা XXXY পদ্ধতি এই নামে অভিহিত করা হয়। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো কয়েকটি সাধারণ জিনগত রোগ। তা আমাদের পপুলেশনে জিনগত রোগের ছড়াছড়ি, প্রচুর রোগ রয়েছে, বিভিন্ন রকম জেনেটিক অ্যাবনর্মালিটিস, সেটা জিনে মিউটেশন হতে পারে, ক্রোমোজোমাল অ্যাভারিয়েশন, ক্রোমোজোমের সংখ্যা তার অ্যাবনর্মালিটি থেকে হতে পারে, কম বেশি থেকে হতে পারে, কোনো পার্টিকুলার জিন তার কোনো অংশ কেটে অন্য কারোর সঙ্গে জুড়ে মিউটেশন ঘটে, ইত্যাদি বিভিন্ন কারণে এই জেনেটিক রোগগুলো সৃষ্টি হয় এবং সেটি বংশ পরম্পরায় একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে স্থানান্তরিত হতে পারে। তা এই যে বংশগত যে রোগগুলি রয়েছে সেখান থেকে আমরা কি করে মুক্তি পাব, কি করে প্রিকশন অর্থাৎ সেই রোগ যাতে না হয় সেই ব্যাপারে আমরা কি করতে পারি, সেই ব্যাপারে আমরা কিভাবে জেনেটিক কাউন্সেলিং করতে পারি, সেই সব নিয়ে আমরা বিশদে আলোচনা করব। আপাতত আমাদের সিলেবাসে 3টি রোগ আছে, অর্থাৎ সিলেবাসে 3টি রোগ সম্বন্ধে আলোচনা আছে, যার মধ্যে 2টি রোগ হলো এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্কড, অর্থাৎ সেক্স ক্রোমোজোম দ্বারা বাহিত রোগ, এবং 2টি এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত রোগ, তাই একে এক্স লিঙ্কড ডিজিজও বলা হয়। সেই 2টি রোগ হলো হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। আরেকটি রোগ আছে যেটি অটোজোমাল, অর্থাৎ সেক্স ক্রোমোজোমাল নয়, সেক্স ক্রোমোজোম দ্বারা বাহিত রোগ নয়, অটোজোম দ্বারা বাহিত রোগ, সেটি হলো থ্যালাসেমিয়া। প্রথমে আমরা যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হলো হিমোফিলিয়া। তোমরা এখন যে পেজটি দেখতে পাচ্ছ সেখানে দেখো হিমোফিলিয়া রোগটি আসলে কি না। এটি হলো এমন একটি রোগ, তোমাদের হাতে পায়ে ধরো কেটে গেল, তারপরে স্বাভাবিক নিয়মে রক্ত তঞ্চিত হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি বাই চান্স না হয়, রক্ত তঞ্চন হচ্ছে না, অর্থাৎ কেটে যাওয়া স্থান থেকে অবিরত রক্তক্ষরণ হয়েই চলেছে, তাহলে সেটা কিন্তু মারাত্মক। এই ধরনের রোগই হলো হিমোফিলিয়া। এর থেকে অধিক রক্তক্ষরণের কারণে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। খুব স্বাভাবিক, ধরো একটা অ্যাক্সিডেন্ট হলো, ফেটে গেল, কেটে গেল, নিয়ে আর সেই রক্ত বন্ধ করা গেল না, খুব তাড়াতাড়ি রোগী কিন্তু মারা গেল। নাক দিয়ে ধরো রক্তক্ষরণ, হাত আঙুল কেটে গেল, সেখান দিয়ে রক্তক্ষরণ হলো, রক্তক্ষরণ হতেই থাকলো, সেই রক্ত কিন্তু ক্লট হলো না, অর্থাৎ রক্ত তঞ্চিত হলো না, সেখান থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এখন এই যে হিমোফিলিয়া রোগটি, সেটিকে যদি আমরা ভাগ করি, তার যদি প্রকারভেদ দেখি, তাহলে মূলত 2টি টাইপ, হিমোফিলিয়া এবং হিমোফিলিয়া বি, আরেকটি অ্যাডিশনাল টাইপ হিমোফিলিয়া সি, সেটাও তোমাদেরকে আমি ইনক্লুড করেছি। যদিও হিমোফিলিয়া সি কিন্তু অটোজোমাল, সেক্স ক্রোমোজোমাল নয়, তাই এক্স লিঙ্কড ইনহেরিটেন্সের মধ্যে হিমোফিলিয়া সি কিন্তু অন্তর্ভুক্ত নয়। তা প্রথমে দেখো হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া। এটি কি না, এটি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের ফলে ঘটে, ফলে রক্ততঞ্চনের জন্য দরকারি ফ্যাক্টর 8
যেটাকে আমরা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বা AHF, সেটি কিন্তু উৎপন্ন হয় না। এই ফ্যাক্টরটির অনুপস্থিতিতে ক্ষতস্থানে রক্ততঞ্চন ঘটে না। দেখা গেছে যে প্রতি 10,000 লোকের মধ্যে একজন হিমোফিলিয়া এ দ্বারা কিন্তু আক্রান্ত হয়। এরপর দেখো হিমোফিলিয়া বি, যার আরও একটি নাম আছে খ্রিস্টমাস ডিজিজ। সেটা কিন্তু কেন ঘটছে না, এটিও এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের ফলে ঘটে। তবে এক্ষেত্রে রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় ফ্যাক্টর 9, যার অপর নাম হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন বা ক্রিসমাস ফ্যাক্টর উৎপন্ন হয় না, ফলে ক্ষতস্থানে রক্ততঞ্চন ঘটে না। এই প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন বা পিটিসি, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, এটি কিন্তু উৎপন্ন হয় না। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, না ইংল্যান্ডের রাজ পরিবারে তথা রানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে এই মিউটেটেড জিনটির কিন্তু বংশানুসরণ ঘটেছে। রানী ভিক্টোরিয়া কিন্তু এই রোগের ক্যারিয়ার বা বাহক ছিলেন। তিনি তার 9 পুত্রের মধ্যে 3 পুত্র কিন্তু হিমোফিলিক ছিল, এবং তারপরে জেনারেশন আফটার জেনারেশন কিন্তু ব্যাপারটা চলতেই থাকে, এবং তাই একে রয়্যাল বা রাজকীয় হিমোফিলিয়া বলা হয়। কাকে না? হিমোফিলিয়া বি কে। হিমোফিলিয়া বি এর জন্য দায়ী ফ্যাক্টরের জিন লোকাস হিমোফিলিয়া এর জন্য দায়ী ফ্যাক্টরের থেকে কিন্তু আলাদা হয়, অর্থাৎ জিন দুটি কিন্তু নন অ্যালিলিক প্রকৃতির। ঠিক আছে, এরপরে দেখো হিমোফিলিয়া সি, এটি অটোজোমাল রোগ। ফ্যাক্টর 11 এক্ষেত্রে তৈরি হয় না। ফ্যাক্টর 11 সেটা কিন্তু এক্ষেত্রে না তৈরি হয়ে হিমোফিলিয়া সি দেখা যায়, যদিও এটি কিন্তু লিঙ্গ সংযোজিত রোগ নয়। এরপর চলে এসো এই হিমোফিলিয়া রোগের জিনগত বৈশিষ্ট্য। প্রথমেই দেখো এটি এক প্রকার জিনগত রোগ, এবং অবশ্যই এটি নাম্বার 2 এক্স ক্রোমোজোমে অবস্থিত, অর্থাৎ এক্স লিঙ্কড, যার অবশ্যই ব্যতিক্রম হিমোফিলিয়া সি। এবং এই রোগের জিনটি প্রচ্ছন্ন, অর্থাৎ দুটোতেই থাকলে কিন্তু তবে প্রকাশ পাবে, বা পুরুষদের ক্ষেত্রে কিন্তু হেমিজাইগাস অবস্থায় প্রকাশ পাবে রোগটি। আর কি না, লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার বলে এক্ষেত্রে কিন্তু ক্রিস ক্রস বংশানুসরণ, অর্থাৎ ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখতে পাওয়া যায়। এখন এই প্রসঙ্গে বলি যে ক্রিস ক্রস বংশানুসরণ ব্যাপারটা কি, নিচে দেখো একটা সংজ্ঞায়িত করা আছে ক্রিস ক্রস বংশানুসরণ। সেখানে তোমরা দেখো যে মাতামহ অর্থাৎ গ্র্যান্ডফাদারের এক্স ক্রোমোজোম স্থিত প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য যদি কন্যার মাধ্যমে তার দৌহিত্রে অর্থাৎ গ্র্যান্ডসনে সঞ্চারিত হয়, তাহলে তাকে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বা ক্রিস ক্রস উত্তরাধিকার বলে। এখানে যে ছবিটি দেওয়া হয়েছে সেখানেও দেখো যে পিতা রোগাক্রান্ত, সেখান থেকে কি হচ্ছে না ক্যারেক্টারটা তার কন্যার দেহে আসছে, সেখান থেকে তার পৌত্রের দেহে। এবং যেহেতু এটা শুধুমাত্র এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত এবং পিতার মধ্যে একটি এক্স থাকে, তাই সেই এক্সটাতে যদি প্রচ্ছন্ন অবস্থাতে থাকে তাহলেই কিন্তু রোগটা প্রকাশ পাবে, অর্থাৎ রোগটি হেমিজাইগাস অবস্থায় কিন্তু প্রকাশ পাবে। হেমিজাইগাস কন্ডিশনটা কি আমি আগে পড়িয়েছি, আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। তারপরে দেখো এই পৌত্র থেকে আবার প্রপৌত্রীর মধ্যে হয়ে, কিন্তু এখানে কি দেখো কন্যাদের মধ্যে কিন্তু রোগটা প্রকাশ পায় না, কারণ কি না, প্রচ্ছন্ন অবস্থায় তো রোগটা থাকে, যেহেতু তার যদি প্রকট অবস্থায় যদি না থাকে তাহলে কিন্তু রোগটা প্রকাশ পাবে না, কারণ ডাবল রিসেসিভ অবস্থায় রোগটা কিন্তু প্রকাশ পাবে স্ত্রী বা কন্যাদের দেহে, কিন্তু পুরুষদের অবস্থায় সিঙ্গেল রিসেসিভ থাকলেই কিন্তু রোগটি প্রকাশ পাবে। তাই পুরুষদের ক্ষেত্রে কিন্তু অ্যাফেক্টেড হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। তা এই গেল ক্রিস ক্রস ইনহেরিটেন্স। এরপর দেখো হিমোফিলিয়ার বংশানুসরণ নীতি বা উত্তরাধিকার, যেটি চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হয়েছে। এখন তোমরা এই চেকার বোর্ডটি দেখতে পাচ্ছ। এই চেকার বোর্ডের মধ্যে দেখো যে এক্স ক্যাপিটাল এইচকে স্বাভাবিক জিন আর এক্স স্মল এইচকে হিমোফিলিক জিন দ্বারা প্রকাশ করা হয়েছে।
এখন স্বাভাবিক বাহক মহিলার ক্ষেত্রে তাহলে জেনেটিক কনস্টিটিউশন কি হবে না এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। দেখো দুটি যদি স্মল এইচ হতো তবে কিন্তু মহিলাটা হিমোফিলিক হতো। স্বাভাবিক পুরুষ এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, ওয়াই তো হিমোফিলিক জিনের থাকার কোনো প্রশ্নই ওঠে না। এটা প্যারেন্টাল জেনারেশন। সেখান থেকে দেখো যে চেকার বোর্ডটা তৈরি হয়েছে, চেকার বোর্ডটা হচ্ছে F1 জেনুর চেকার বোর্ড, অর্থাৎ এদের অপত্য কীরকম হবে। সেক্ষেত্রে দেখো স্ত্রী গ্যামেট, দু রকমের স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়েছে, এক্স ক্যাপিটাল এইচ এবং এক্স স্মল এইচ। আর পুং গ্যামেটও তৈরি হয়েছে দু রকমের, এক্স ক্যাপিটাল এইচ এবং ওয়াই। এখন এদের যদি আমরা চেকার বোর্ড ড্র করি তাহলে দেখো স্বাভাবিক কন্যা, স্বাভাবিক পুত্র, স্বাভাবিক বাহক কন্যা এবং হিমোফিলিক পুত্র উৎপন্ন হয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ বা মহিলা কিন্তু বেশি দিন বাঁচে না, অতিরিক্ত রক্তক্ষরণের মধ্যে 20 বছরের মধ্যেই মারা যায়। এই কারণে স্বাভাবিক পুরুষ ও হিমোফিলিয়া আক্রান্ত মহিলা এবং হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ ও স্বাভাবিক মহিলার মধ্যে কিন্তু বিবাহ হওয়া সম্ভব নয়। তাই সেক্ষেত্রে কোন চান্সটা বেশি থাকে না, যে ছকটা দেওয়া হয়েছে, অর্থাৎ কেবলমাত্র স্বাভাবিক বাহক মহিলা ও স্বাভাবিক পুরুষের মধ্যে বিবাহ হতে পারে। এক্ষেত্রেও দেখো 50% পুত্র সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে, অর্থাৎ যতগুলো পুত্র হচ্ছে তার মধ্যে কিন্তু পুত্র হলে তাদের কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত চান্স কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ দুটো পুত্র উৎপন্ন হলে তাদের মধ্যে কিন্তু একজন স্বাভাবিক পুত্র হবে আর একজন হিমোফিলিক পুত্র হবে। তাহলে এই গেল হিমোফিলিয়া সংক্রান্ত আলোচনা। এখন আমরা যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হলো বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। এটা কি না, এটাও একরকম বংশগত রোগ, যেখানে কোনো মানুষ বিভিন্ন বর্ণের, বিশেষত লাল ও সবুজ বর্ণ প্রভেদ করতে পারে না বা চিনতে পারে না। তা মানুষের সেই অস্বাভাবিকতাকে বর্ণান্ধতা বলে। এটা কেন হয় না, মানুষের চোখের রেটিনা স্তরে বিন্যস্ত কোন কোষগুলিতে বর্ণ সংবেদী রঙ্গক থাকে। তোমরা জানো যে রড কোষ এবং কোন কোষ, এই দু ধরনের কোষ থাকে রেটিনায়। তার কোন কোষগুলি সেখানে কি থাকে না বর্ণ সংবেদী, অর্থাৎ কালার সেন্সিটিভ পিগমেন্টস সেগুলো থাকে। এই রঙ্গকে বা রঞ্জকে বা পিগমেন্টসে ফোটোপসিন নামক প্রোটিন থাকে। ফোটোপসিন রঞ্জক অনুযায়ী কোন কোষ 3 প্রকার হয়। নাম্বার 1 লাল সংবেদী কোন কোষ, সবুজ সংবেদী কোন কোষ এবং নীল সংবেদী কোন কোষ। ঠিক আছে, এই যে 3 প্রকার কোন কোষ, তার মধ্যে কোনো এক প্রকার কোষ না থাকলেই বর্ণান্ধতা দেখা যায়। এখন মানুষের বর্ণান্ধতার প্রধান প্রকারভেদগুলো হলো 3 ধরনের। একটা হচ্ছে প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটানোপিয়া। এখানে দেখো যে ছবিটা দেখতে পাচ্ছ, স্বাভাবিক অবস্থায় একজন মানুষ রঙগুলোকে অর্থাৎ কালারগুলোকে কিভাবে দেখে। প্রোটানোপিয়া থাকলে কীরকম দেখে, প্রোটানোপিয়া যেটি মূলত লাল বর্ণান্ধতা, সেক্ষেত্রে দেখো লাল রঙটিকে কীরকম দেখছে। তারপরে দেখো ডিউটেরানোপিয়া যেটি সবুজ বর্ণান্ধতা, সেখানে দেখো সবুজ কালারটাকে কীরকম দেখছে। আর দেখো ট্রাইটানোপিয়া, এটি নীল বর্ণান্ধতা, নীল কালারটিকে ট্রাইটানোপিয়ায় আক্রান্ত ব্যক্তি কীরকম দেখছে। তাহলে এখন এই বর্ণান্ধতার জিনগত বৈশিষ্ট্য কি না, অবশ্যই এটিও এক প্রকার বংশগত রোগ, আগে যেমন বললাম হিমোফিলিয়া তার মতোই। এবং এই বর্ণান্ধতা রোগের ক্ষেত্রেও জিনটি লিঙ্গ সংযোজিত, অর্থাৎ এটি এক্স ক্রোমোজোমে অবস্থিত। বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন, হিমোফিলিয়ার মতোই। ওয়াই ক্রোমোজোমে বর্ণান্ধতার জন্য দায়ী কোনো অ্যালেলিক জিন থাকে না এবং এক্স ক্রোমোজোম সংযোজিত বলে এক্ষেত্রেও ওই ক্রিস ক্রস বংশানুসরণ যেটি আমি আগে আলোচনা করলাম সেটি দেখতে পাওয়া যায়।
এরপর আমরা কি পড়ব না এই বর্ণান্ধতার বংশানুসরণ নীতি, এটি কিভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কিভাবে আসতে পারে সেই সংক্রান্ত কিছু সম্ভাব্য ক্রস। এখন তোমরা দেখতে পাচ্ছ যে পেজটি, সেখানে দেখো এই বর্ণান্ধতা রোগের কিছু সম্ভাব্য ক্রস করে দিয়েছি, সেগুলো প্র্যাকটিস করবে। দেখো প্রথম ক্রসে যেখানে আছে সেখানে যদি বর্ণান্ধ মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হয় তাহলে তাদের অপত্য অর্থাৎ F1 জনুতে অপত্যদের প্রকৃতি কীরকম হবে সেই নিয়ে ক্রসটি ড্র করা হয়েছে। এই ক্রস কিন্তু তোমাদেরকে আঁকতে হবে এবং পরীক্ষায় এই সংক্রান্ত বিভিন্ন রকম ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, তোমাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। তাই এখানে দেখো যে স্বাভাবিক জিনকে ডিনোট করা হয়েছে XC+, আর বর্ণান্ধতা জিনকে ডিনোট করা হয়েছে XC, কারণ প্রচ্ছন্ন। প্রকটকে প্লাস দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, প্রচ্ছন্নে প্লাস নেই, অনলি সি। তা দেখো বর্ণান্ধ মহিলার ক্ষেত্রে দুটোই প্রচ্ছন্ন থাকতে হবে তবে প্রকাশ পাবে, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে, হোমোজাইগাস রিসেসিভ, হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকতে হবে। ওই জন্যে বর্ণান্ধ মহিলার জেনেটিক কনস্টিটিউশন হচ্ছে XC। পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক XC+, দেখো স্বাভাবিক জিন XC+ আর Y। এখন দেখো বর্ণান্ধ মহিলার ক্ষেত্রে একমাত্র গ্যামেট পাওয়া যাচ্ছে XC, যেহেতু দুটোই XC প্রকৃতির তাই একমাত্র গ্যামেট পাওয়া যাবে XC প্রকৃতির, কিন্তু পুরুষের ক্ষেত্রে XC+ এবং Y এই দুরকম গ্যামেট পাওয়া যাবে, যাদের মধ্যে ক্রসে দেখো অপত্য দু ধরনের হবে, অর্থাৎ কন্যারা সবসময়ই স্বাভাবিক বাহক কন্যা হবে এবং পুত্র সন্তান হওয়া মানেই তারা কিন্তু বর্ণান্ধ হবে। তাহলে এক্ষেত্রে মন্তব্য কী হবে না, এক্ষেত্রে ওই দম্পতির সকল পুত্ররা বর্ণান্ধ ও সকল কন্যারা কিন্তু বাহক হবে। নাম্বার 2 আর একটা ক্রস দেখিয়েছি, সেটা হচ্ছে বর্ণান্ধতা বাহক স্ত্রী, তার সঙ্গে যদি স্বাভাবিক পুরুষের বিবাহ হয় তাহলে সেক্ষেত্রে দেখো বর্ণান্ধতা বাহক স্ত্রী যার জেনেটিক কনস্টিটিউয়েন্ট হবে XC+ আর XC। দেখো এটা হেটেরোজাইগাস অবস্থায় আছে, এই জন্য এক্ষেত্রে স্ত্রী কিন্তু রোগাক্রান্ত হবে না, শুধুমাত্র বাহক হবে, অর্থাৎ সব কিছু দেখতে পাবে কিন্তু শুধুমাত্র সে বাহক হবে, কেরিয়ার। আর স্বাভাবিক পুরুষ অবশ্যই XC+ Y। এবং এক্ষেত্রে যে চেকার বোর্ড পাচ্ছি সেখানে কিন্তু দেখো যে এখানে যে মন্তব্যটি দেখো যে এক্ষেত্রে ওই দম্পতির কন্যা সন্তানদের মধ্যে 50% কন্যা স্বাভাবিক ও 50% কন্যা স্বাভাবিক বাহক কন্যা হবে, এবং পুত্র সন্তানদের মধ্যে 50% পুত্র সন্তান স্বাভাবিক ও 50% পুত্র সন্তান কিন্তু বর্ণান্ধ হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে মন্তব্য লেখার ক্ষেত্রে তোমরা একটু সতর্কতা অবলম্বন করবে, যে যদি ধরো এমন প্রশ্ন এলো যে এটাকেই ঘুরিয়ে প্রশ্ন করা হলো যে বর্ণান্ধতা বাহক স্ত্রীর সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহে কত শতাংশ পুত্র বর্ণান্ধ হবে, তাহলে সেক্ষেত্রে তোমার উত্তর এইভাবে লিখতে পারো যে সমস্ত অপত্যের মধ্যে 25%, দেখো 25% পুত্র কিন্তু কি হবে না বর্ণান্ধ হবে সমস্ত অপত্যের মধ্যে। তাহলে উত্তর লেখার স্টাইল এটা যে সমস্ত পুত্রের মধ্যে 25% পুত্র কিন্তু বর্ণান্ধ। কিন্তু যদি বলতো যে পুত্রের মধ্যে কত পার্সেন্ট পুত্র বর্ণান্ধ হবে, তাহলে কিন্তু উত্তর হতো যে যত পরিমাণ পুত্র উৎপন্ন হবে তার মধ্যে 50% পুত্র কিন্তু বর্ণান্ধ হবে। তাহলে মন্তব্য লেখার ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু একটু মেনটেন করবে। এরপরে দেখো আরও দুটো কম্বিনেশন হতে পারে, যেটা আমি ক্রস করে দিইনি, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। সেখানে দেখো স্বাভাবিক মহিলার সঙ্গে যদি বর্ণান্ধ পুরুষের বিবাহ হয়, অর্থাৎ তার জেনেটিক কনস্টিটিউশন কীরকম হতে পারে আমি পাশে করে দিয়েছি। আর যদি বর্ণান্ধতা বাহক স্ত্রীর সঙ্গে বর্ণান্ধ পুরুষের বিবাহ হয় তারও জেনেটিক কনস্টিটিউশন পাশে করে দেওয়া আছে। এবং এই দুটো তার মানে চেকার বোর্ডিংয়ে কী হবে, তার মন্তব্য কীরকম হবে তোমরা কিন্তু লিখে প্র্যাকটিস করো। এখন যে রোগটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো থ্যালাসেমিয়া। এটি অটোজোমাল ডিজিজ হিসেবে পরিচিত। তা এই থ্যালাসেমিয়া রোগটির ভয়াবহতা সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে। থ্যালাসেমিয়া রোগটি সম্পর্কে তোমরা বিভিন্ন জায়গায় শুনে থাকো, এবং সেক্ষেত্রে বহু থ্যালাসেমিক পেশেন্ট আমাদের চারপাশে আছে যাদের প্রতিনিয়ত ব্লাড দিতে হয়। তাদের শরীরে যে ব্লাড উৎপন্ন হয় সেটা অত্যন্ত বাজে, খারাপ প্রকৃতির। তাই যারা মেজর থ্যালাসেমিক প্রকৃতির হয় তাদেরকে ঘন ঘন ব্লাডের সাপ্লাই দিতে হয়। তো এই রোগটি থেকে আমরা কি করে দূরে থাকব বা এই রোগটির বিষয়ে আমরা এখন বিশদে জানার চেষ্টা করব।
থ্যালাসেমিয়া রোগটি অবশ্যই জিনগত ত্রুটির কারণে সৃষ্ট একটা বংশগত রোগ, যেখানে হিমোগ্লোবিনের গ্লোবিন অংশে কোনো একটি পেপটাইড শৃঙ্খল সংশ্লেষিত হয় না। আমরা জানি যে দুটো ধরনের পেপটাইড শৃঙ্খল থাকে, আলফা এবং বিটা। তা এর মধ্যে কোনো একটি পেপটাইড শৃঙ্খল সংশ্লেষিত হয় না, অথবা স্বাভাবিক মাত্রার তুলনায় কম সংশ্লেষিত হয়। সেই ধরনের বংশগত রোগকে থ্যালাসেমিয়া বলা হয়। এই রোগ হলে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পায়, লোহিত রক্তকণিকা ক্ষুদ্র হয় এবং স্বল্পদিন বাঁচে। ফলস্বরূপ অ্যানিমিয়া বা রক্তাল্পতার লক্ষণ প্রকাশ পায়। ভূমধ্যসাগরীয় অঞ্চলের লোকেদের মধ্যে প্রথম এই রোগটির প্রকোপ লক্ষ্য করা যায়। গ্রিক শব্দ থ্যালাসা, যার অর্থ হলো সমুদ্র। এক্ষেত্রে রোগীর লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি ক্ষুদ্র আকারের হয় ও সহজেই বিদীর্ণ হয়ে হিমোগ্লোবিন মুক্ত হয়, এবং তার ফলে হিমোলাইটিক অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায়। এই থ্যালাসা থেকে থ্যালাসেমিয়া শব্দটির উৎপত্তি। এটিকে মেডিটেরিনিয়ান অ্যানিমিয়াও বলা হয়। বিজ্ঞানী হুইপল এবং ব্র্যাডফোর্ড 1936 সালে থ্যালাসেমিয়া রোগটির নামকরণ করেন। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, এখন যে ছবিটি দেখতে পাচ্ছ সেই ছবিটি হলো বিখ্যাত আমেরিকান চিকিৎসক থমাস বেন্টন কুলির ছবি। ইনি আসলে থ্যালাসেমিয়ার আবিষ্কার করেছিলেন 1925 সালে। তার বেশ কিছু বছর পর অর্থাৎ 1936 সালে হুইপল এবং ব্র্যাডফোর্ড তার নামকরণ করেন, এবং এই বিজ্ঞানী কুলির নাম অনুসারে এই থ্যালাসেমিয়াকে কুলিজ অ্যানিমিয়া এই নামে অভিহিত করা হয়। এই রোগটির ধরন কি না, অবশ্যই থ্যালাসেমিয়া এক ধরনের অটোজোম ঘটিত বংশগত রোগ, যা প্রচ্ছন্ন জিনের প্রভাবে ঘটে এবং জিনের পরিব্যক্তি বা মিউটেশনের কারণে এই রোগটি দেখা যায়। এখন এই থ্যালাসেমিয়া রোগটিকে দুটি ভাগে ভাগ করা হয়, আলফা এবং বিটা থ্যালাসেমিয়া। তোমাদেরকে আগেই বলেছি যে হিমোগ্লোবিনের গঠন যদি তোমরা একটু দেখো, তাহলে দেখবে যে হিমোগ্লোবিনের গঠনে যে 4টি পলিপেপটাইড চেন থাকে, সেখানে 2টি আলফা এবং 2টি বিটা চেন দেখতে পাওয়া যায়। এর মধ্যে যদি আলফা চেনের ত্রুটির জন্য যে থ্যালাসেমিয়ার উদ্ভব ঘটে, তাহলে সেটা আলফা থ্যালাসেমিয়া, আর যদি বিটা চেনের ত্রুটিজনিত কারণে থ্যালাসেমিয়ার সৃষ্টি হয়, তাহলে সেটা অবশ্যই তাকে বলা হবে বিটা থ্যালাসেমিয়া। তাই এখানে দেখো যে ক্রোমোজোম 11-এ বিটা গ্লোবিন জিন অবস্থান করছে এক জোড়া, আর ক্রোমোজোম 16-এ আলফা গ্লোবিন জিন এটা কিন্তু 2 জোড়া হিসেবে অবস্থান করে। তা আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয় না, যখন জিনগত ত্রুটির জন্য আলফা পলিপেপটাইড তৈরি হয় না বা কম পরিমাণে তৈরি হয়, তখন এই প্রকার থ্যালাসেমিয়া দেখা যায়। হিমোগ্লোবিনের পলিপেপটাইড তৈরির জন্য ক্রোমোজোম 16 যে 2টি আলফা গ্লোবিন জিন থাকে, মানুষের এই যে 2টি ক্রোমোজোমে যখন 2টি করে আলফা পলিপেপটাইড তৈরির জিন থাকে, তখন তাকে বলা হয় স্বাভাবিক অবস্থা। এখন এর মধ্যে থেকে যদি 16 নম্বর ক্রোমোজোমে 2টি কিংবা 1টি আলফা জিন ক্ষয় হয়, তখন কি হবে না, আলফা থ্যালাসেমিয়া দেখা যায়। যখন 2টি হোমোলোগাস ক্রোমোজোমের একটিতে 2টি আলফা গ্লোবিন জিন নষ্ট হয়ে যায়, পুরোপুরি 2টো নষ্ট হয়ে গেল, তাহলে সেই অবস্থায় কি হবে না, আলফা হিমোগ্লোবিনের পরিমাণ অর্ধেক হয়ে যায়। এক্ষেত্রে মৃদু রক্তাল্পতা প্রকাশ পায়, তখন একে বলা হবে থ্যালাসেমিয়া মাইনর। আর যদি উভয় আলফা জিনই ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মারাত্মক রক্তাল্পতার সৃষ্টি হয়, তাকে বলা হবে তখন থ্যালাসেমিয়া মেজর। তাহলে থ্যালাসেমিয়া মেজর বা থ্যালাসেমিয়া মাইনর এটা কিন্তু যেমন আলফায় দেখতে পাওয়া যায়, সেরকম বিটাতেও দেখতে পাওয়া যায়, বিটা থ্যালাসেমিয়াতেও দেখতে পাওয়া যায়। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কি না, রোগের তীব্রতা অনুসারে থ্যালাসেমিয়ার শ্রেণীবিভাগ। তাহলে বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও কি হয় না, বিটা গ্লোবিন পলিপেপটাইড উৎপাদনের যদি কোনো রকম ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের থ্যালাসেমিয়ার সৃষ্টি হয়। সেক্ষেত্রে যদি একটা তৈরি হয়, তাহলে কম অর্থাৎ মাইনর থ্যালাসেমিয়া দেখতে পাওয়া যায়। এবং অ্যাকচুয়ালি মাইনর থ্যালাসেমিকগুলোকেই আমরা বলি বাহক, থ্যালাসেমিয়ার বাহক। অর্থাৎ সেক্ষেত্রে তাদের মধ্যে রোগ লক্ষণ দেখা যায়, কিন্তু মারাত্মকভাবে প্রকাশ পায় না।
এই যে তোমরা দেখো থ্যালাসেমিয়ার যে বংশগতির যে চেকার বোর্ড এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো মেল গ্যামেটের ক্ষেত্রে এখানে আমরা যে দেখতে পাচ্ছি বাবার ক্ষেত্রে আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল, মায়ের ক্ষেত্রেও আলফা থ্যাল প্লাস আলফা থ্যাল, অর্থাৎ এক্ষেত্রে দুজনেই কিন্তু বাহক, অর্থাৎ মা বাবা দুজনেই বাহক। তাদের ক্ষেত্রে যে অপত্য উৎপাদন হচ্ছে সেক্ষেত্রে দেখো একজন অপত্য অর্থাৎ একজন কন্যা স্বাভাবিক, একজন কন্যা থ্যালাসেমিক অর্থাৎ থ্যালাসেমিয়ায় আক্রান্ত। আর এখানে যে পুত্র দুটি উৎপন্ন হচ্ছে তারা দুজনেই কিন্তু বাহক অর্থাৎ মাইনর থ্যালাসেমিক হবে। তাহলে এক্ষেত্রে দেখো থ্যালাসেমিয়া রোগের এই যে বংশানুসরণ, এই বংশানুসরণটি এই ছকটির মাধ্যমে, এখন তোমরা যে ছকটি দেখতে পাচ্ছ এখানে দেখো 3টে টাইপ দেয়া হয়েছে। সেখানে দেখো যে যখন পিতা ও মাতার মধ্যে, প্রথম ছকটিতে দেখো যখন পিতা ও মাতার মধ্যে একজন আক্রান্ত অপরজন বাহক, তাদের ক্ষেত্রে তাদের সন্তানদের মধ্যে কীরকমভাবে বৈশিষ্ট্যটি আসবে, অর্থাৎ থ্যালাসেমিক রোগাক্রান্ত হওয়ার চান্স ফ্যাক্টর কতখানি হবে বা বাহক হওয়ার চান্সটা কতখানি থাকবে, সেটা তোমরা এখান থেকে দেখে বুঝতে পারবে। মেল ফিমেল তোমরা আকৃতি গঠনগত গঠন দেখলেই বুঝতে পারবে, ছবিটা সেই রকমভাবেই আঁকা হয়েছে। আর যখন পিতা ও মাতার মধ্যে একজন বাহক হবে তাদের ক্ষেত্রে কীরকম হবে, আর আলটিমেটলি যখন আমরা আগেই আলোচনা করলাম যখন পিতা মাতা উভয়ই বাহক হবে তখন তাদের অপত্য কীরকম হবে সেটাও আমরা এখানে এঁকে দেখালাম। এখন আমাদের এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তাহলে থ্যালাসেমিয়া রোগটি তার উপসর্গ কী কী। উপসর্গ, এটা তোমাদের প্রায়ই প্রশ্ন আসছে, থ্যালাসেমিয়া রোগের উপসর্গ কী। না, আমরা জানলাম যে হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হওয়ার ফলে তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয়। তীব্র অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা, অর্থাৎ বারবার রক্ত দিতে হয়। রোগীর দেহে বারবার রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় বলে দেহের বিভিন্ন অংশে কি হয়, লৌহ বা লোহা আয়রন সঞ্চিত হয়, ফলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন হৃৎপিণ্ড, বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি, যকৃৎ, প্লীহা প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়। অস্থিমজ্জা অতিরিক্ত বৃদ্ধি পায় বলে হাড়ের গঠন বিকৃতি ঘটে এবং রোগীর মুখ ও মাথার খুলির হাড়ের গঠন অস্বাভাবিক হয়। যকৃৎ ও প্লীহার বৃদ্ধি ঘটে, এদের যথাক্রমে হেপাটোমেগালি ও স্প্লিনোমেগালি বলা হয়। এছাড়া এই রোগে বৃদ্ধি ব্যাহত হয় এবং জন্ডিস, ক্লান্তি ইত্যাদি লক্ষণ দেখা যায়। থ্যালাসেমিয়ার প্রকারভেদ অনুসারে মানুষের দেহে রোগের তীব্রতা ও লক্ষণগুলি আলাদা হয়। ঠিক আছে, এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো জেনেটিক কাউন্সেলিং। জেনেটিক কাউন্সেলিং, এখন যেই জেনেটিক কাউন্সেলিং বিষয়টি কি না, ধরো একজন জেনেটিক কাউন্সেলর বা পরামর্শদাতা তিনি কি করবেন না, ধরো আমরা তার কাছে গেলাম বিবাহ পূর্বে বা বিবাহের পরে, গিয়ে আমরা কি আলোচনা করব না, আমাদের অপত্যের মধ্যে ধরো জেনেটিক ডিজিজগুলো আসার চান্স কতখানি। যেমন ধরো থ্যালাসেমিয়া, এই রোগটি কি আসার চান্স আছে? যদি আসার চান্স 100% থাকে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ মেনে আমাদেরকে তাহলে সেক্ষেত্রে সন্তান না নেওয়াটাই হবে কাম্য। দেখো তোমাদের এইখানে আমি একটা কথা বলবো যে আমরা বেশ কিছুদিন ধরে জেনেটিক্স নিয়ে আলোচনা করছি, জেনেটিক্স নিয়ে পড়াশোনা করছি, কিন্তু তার যদি বাস্তব ইমপ্লিকেশন আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা একজন জেনেটিক্সের ছাত্র হিসেবে আমরা কিছুই শিখলাম না, বা আমি তোমাদেরকে কিছু শেখাতে পারলাম না, কারণ আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা দরকার। ধরো তোমাদেরকে থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করলাম, জেনেটিক ডিজিজ নিয়ে আলোচনা করলাম, নিয়ে তোমরা আলটিমেটলি একজন থ্যালাসেমিক পুত্র বা কন্যার জন্ম দিলে, তাহলে কিন্তু পড়াশোনার কোনো মানে নেই। তাহলে জানবো এই আজকের এই যে পাঠদান এটা ওয়েস্টেজ, কোনো কাজেই লাগলো না তোমাদের। তাহলে আমাদেরকে এটুকু শিখতে হবে, বুঝতে হবে, আমরা যদি ভালোভাবে পড়াশোনাটা নাও মাথার মধ্যে ঢোকাই, অন্তত এই বিষয়টা মাথার মধ্যে ঢোকাতে হবে যে আমরা যেন কোনো একজন থ্যালাসেমিক পুত্রকে পৃথিবীতে না আনি। তাহলে সেই জন্য আমাদেরকে জেনেটিক কাউন্সেলিং করতে হবে।
তাহলে কি না, মা ও বাবা উভয়ই যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে অপত্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এটা আমরা জানলাম। তাহলে জেনেটিক কাউন্সিলর কি করবে, সেক্ষেত্রে ভ্রূণের থ্যালাসেমিয়া রোগটি সৃষ্টি হয়েছে কি না তা নির্ধারণ করে প্রয়োজনে ভ্রূণ বিনষ্ট করে নতুন গর্ভধানের ব্যাপারে পরামর্শ দেন। যদি বিবাহ পূর্বে দুইজন পার্টনারই বাহক নির্ণীত হয় তাহলে কি হবে না, তাহলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে সেটা আমরা জেনেছি। তাহলে সম্ভব হলে এই বিবাহ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আবার ধরো কোনো একজন থ্যালাসেমিয়া বাহক হলে যে শিশু রোগটির বাহক হতে পারে সেই সম্পর্কে বাবা মাকে সচেতন করা হয়। শিশুটির জিনগত অবস্থাও জেনেটিক কাউন্সিলর জন্মের পর নির্ধারণ করানোর পরামর্শ দান করেন। এর ফলে ভবিষ্যতে শিশুটির পরিবার পরিকল্পনা এটা সাহায্য করবে। আবার ধরো থ্যালাসেমিয়া বাহক মাতা গর্ভাবস্থায় অনেক সময় অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভোগেন। জেনেটিক কাউন্সিলর কি করবেন না, সেই বিষয়টি তার পরিবারের কাছে তুলে ধরবেন। অর্থাৎ আলটিমেটলি আমাদের লক্ষ্য হচ্ছে যে কোনো থ্যালাসেমিক পুত্র কন্যা যেন জন্ম পৃথিবীতে না হয়। প্রয়োজনে সেই ভ্রূণ হত্যা কিন্তু আইনগতভাবে সিদ্ধ। তাহলে এই বিষয়টির জন্য কিন্তু আমাদের জেনেটিক কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। তাহলে জেনেটিক কাউন্সিলর শুধুমাত্র থ্যালাসেমিয়া নয়, অন্যান্য যে কোনো রকম জিনগত রোগের ক্ষেত্রে কি করেন না, প্রথমে পরামর্শ গ্রহণকারী ব্যক্তির বিভিন্ন যে পারিবারিক ইতিহাস, পেডিগ্রি অ্যানালিসিস করেন, ইতিহাস বিশ্লেষণ করে, তোমরা বড় হয়ে পেডিগ্রি পড়বে। এরপর ওই ব্যক্তির কলাকোষ থেকে রক্ত সংগ্রহ করে তার জিনগত পরীক্ষা করে সেই ব্যক্তি রোগের বাহক কিনা তা নির্ণয় করেন। ব্যক্তিটি যদি রোগের বাহক হন তাহলে তার পার্টনারের জিনগত অবস্থা নির্ণয় করা হয় এবং উভয়ের তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতে সন্তানের মধ্যে রোগটির সম্ভাবনা ও তীব্রতা নির্ণয় করা হয়। এবং আলটিমেটলি কি না, রোগটির প্রকৃতি ও সন্তান গ্রহণের সমস্যা ও ঝুঁকি সম্পর্কে রোগীর কাছে ব্যাখ্যা করা হয় এবং ভ্রূণে রোগ দেখা দিলে প্রয়োজনে গর্ভপাত করা হয় ও পরবর্তীতে সন্তান গ্রহণে সাহায্য করা হয়। অর্থাৎ কোনোভাবেই এইরকম কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান পৃথিবীতে আনা উচিত হবে না যাকে আমরা নিজেরা ইন্টেনশনালি নিয়ে আসছি। আমি এমন অনেক বাবা মার কথা জানি যারা কিন্তু এই রকম কোনো কাউন্সিলরের সাহায্য না নিয়ে তাদের পুত্র বা কন্যা যারাই হয়েছে তারা থ্যালাসেমিক হয়েছে এবং তাদের সেক্ষেত্রে প্রথমত সেই সন্তানটির জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে, বারবার রক্তাল্পতায় ভোগে, বারবার ব্লাড দিতে হয় তাকে, প্রচুর বোতল ব্লাড লাগে তাদের ক্ষেত্রে এবং আলটিমেটলি তারা হয়তো বাঁচেও না। বাবা মার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে পুনরায় তারা একই ভুল করে, আবার হয়তো সন্তান নেয় এবং আবার থ্যালাসেমিক হয়। তাহলে এইগুলোকে কিন্তু একদম দূর করতে হবে, আমাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। তাই বারবার ছাত্রছাত্রী বন্ধুরা যারা তোমরা আছো, তোমাদের কাছে আমি সৌমিক মিত্র, একজন শিক্ষক এবং বন্ধু হিসেবেও আমাকে ভাবতে পারো, আমি বারবার রিকোয়েস্ট করছি যে তোমরা কিন্তু সচেতন হও এবং সচেতনতার সঙ্গেই কিন্তু তোমাদের চারপাশে লোকজনদের বলো যে যেন তারা সন্তান নেওয়ার পূর্বে জেনেটিক কাউন্সেলিং করায়। পৃথিবীতে যেন একটিও থ্যালাসেমিক পুত্র বা কন্যার জন্ম না হয়, তবেই জানবো আমার পাঠদান সফল হয়েছে, তোমাদের কাছে পৌঁছেছে। এই রিকোয়েস্টই আমার রেখো। আজ এই পর্যন্তই। তোমরা ভালো করে পড়াশোনা করো। থিওরিটিক্যাল পার্টটা আমি একটু বেশি আলোচনা করলাম, এরপর তোমাদেরকে কিন্তু এর ক্রিটিক্যাল প্রশ্নের দিকে এগোতে হবে এবং সেক্ষেত্রে তোমরা আগের পূর্ববর্তী সালের প্রশ্ন বা বিভিন্ন টেক্সট বুকের যে প্রশ্নগুলো দেওয়া আছে, পর্ষদ নির্বাচিত বিভিন্ন প্রশ্ন, সেইগুলি নিয়ে আলোচনা করবে। যদি কোনো সমস্যা হয় উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে। অনেক ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।